আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির ক্ষমতা লাভের যে সম্ভাবনা, এটা যত প্রকট ছিল, যত সহজ মনে হতো, এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে। দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে। আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে, এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে, সেই আতঙ্কের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে পুরনো ঘা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে পচানোর জন্য, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য। এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন। আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বোধ্য, জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো। আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ টু লো, কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুঁশ হয়নি। ফলে তারা মনের আনন্দে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমার যে নির্বাচনী এলাকা, সেখানে দেখলাম বিএনপির যারা নেতাকর্মী ছোট্ট একটা হাট দখলের জন্য বিএনপির দুটো গ্রুপ, দুটো কমিটি, দুটো গ্রুপ, তারা মারামারি করে, কাটাকাটি করে, সেখানে বোমা ফাটিয়ে তারপরে ওই অঞ্চলে যে ঘটনাটা কখনো ঘটেনি, গলাচিপা দশমিনাতে একটা হাটের ইজারা নিয়ে এরকম গণ্ডগোল কখনো ঘটেনি, সেই ঘটনা ঘটেছে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা ওই এলাকার বিএনপির একেবারে বাপ এবং মা, কমিটি এবং রাজনীতির, তারা এই ঘটনার সঙ্গে কম বেশি সবাই জড়িত। তো এরকম আমি আমার এলাকার কথা বললাম। আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করেছিলাম। বিএনপির কোনো কমিটির সঙ্গে বা স্থানীয় রাজনীতির সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে আমার ঠিক ওইরকম সম্পৃক্ততা নেই। এই দলের একজন সাবেক মনোনয়নপ্রাপ্ত লোক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য, ওটা আমি আমার লিখনি দ্বারা, কাগজ কলম দ্বারা, আমি আমার কর্ম দ্বারা করার চেষ্টা করি। তো ওখানে, অর্থাৎ আমার নির্বাচনী এলাকাতে যে ঘটনাগুলো ঘটছে বা বিএনপির যে লোকজন যে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেখানে আমি আসলে আগস্ট মাসের পরে, মানে 2018 সালের নির্বাচনের পরে আমি আসলে এলাকাতে যাইনি। কেন জানি? ওখানে বিএনপির একেবারে স্পষ্টত 3টি শক্তিশালী গ্রুপ রয়েছে। এই 3টি শক্তিশালী গ্রুপ যখনই আমি প্রার্থী হিসেবে যাব, তারা সবাই আমাকে কাছে পেতে চাইবে, অথবা তারা যে গ্রুপটি আমার কাছে পেতে চাইবে তার প্রতিপক্ষ আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য সেই যে 2018 সালে নির্বাচন করে আসার পরে আমি আর সেখানে যাইনি, এখন পর্যন্ত যাইনি, এই আগস্ট মাসের পরেও যাইনি। এবং এই যে বিএনপির যে সমস্যাটা, আমার নির্বাচনী এলাকার যে সমস্যাটি, এই সমস্যাটি আজকের নয়, এটি বলতে গেলে সেই 2008 সন থেকেই আমি দেখে আসছি। 3টি গ্রুপ সেখানে এই কমিটি বাণিজ্যের সাথে জড়িত, এবং একটা কমিটি পাওয়ার জন্য সে 2008-9 সনেও দেখা গেল 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে শেষে উপজেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য অনেক লোক বড় বড় নেতাদের পিছনে ঘুরেছে 2008 সনে। তো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ওনারা আসলে বিরোধ করতে পারেননি। আমি এই জিনিসগুলো কখনোই প্রশ্রয় দিতাম না।
আওয়ামী লীগের লোকদের মধ্যেও দিতাম না, বিএনপির মধ্যেও দিতাম না। ফলে তারা কিন্তু সবাই আমাকে ভালোবাসতেন। কিন্তু যখন আমি বিএনপির প্রার্থী হয়ে গেছি, তখন সঙ্গতি কারণে সেখানে তাদের সেই ভালোবাসাটা আর থাকেনি। যারা আমার কাছে এসেছে তাদের প্রতিপক্ষ আমার শত্রু হয়ে গেছে। এবং নির্বাচনের সময় যা কিছু হয়েছে আমার এলাকাতে, মানে আমার বিরুদ্ধে তার একটা বিরাট অংশ এই বিএনপির লোক, তারা গিয়ে আওয়ামী লীগের লোকের সাথে মিশে এই কাজগুলো করেছে। কিন্তু আওয়ামী লীগ এককভাবে এই কাজগুলো করেনি। পরবর্তীতে যখন আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম, নির্বাচনের পরে আমি বুঝতে পেরেছি, তখন আমার সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর যেহেতু আমি বিএনপির কোনো দায়িত্বপূর্ণ পদে নেই, কমিটিতে নেই, আর বরিশাল বিভাগ বা পটুয়াখালী জেলা, যদিও বরিশাল বিভাগের পুরো বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বলতে গেলে আমার মুখস্থ। এখন দলের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা যখন কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা যদি না করেন, যেটা আমি কখনোই করি না, যে কাউকে অযাচিতভাবে গিয়ে তাকে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এটা আমি কখনোই করি না। এটা খুব সস্তা একটা জিনিস। বুদ্ধি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। এটাকে আমি কারো কাছে কখনো বিনা মানে প্রয়োজনে বা তার দরকার নেই এরকম জায়গাতে গিয়ে স্বপ্রণোদিত হয়ে কখনোই আমি কাজগুলো ছোটোকাল থেকে করি না, এমনকি আমার নিজের পরিবারের সঙ্গেও করি না। যার যার মতো চলে। বিএনপির অনেক বড় বড় নেতা বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন, এখনও চান। হয়তো তাদের আন্তর্জাতিক বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে, প্রতিপক্ষের বিষয় নিয়ে। কিন্তু আমার যে এলাকাতে কি সমস্যা, পটুয়াখালী জেলাতে কী সমস্যা, বরিশাল বিভাগে কী সমস্যা, একথা বিএনপির কোনো মানুষ আমাকে কখনো জিজ্ঞাসা করেননি। ফলে কি হলো, বিএনপির এই যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, আমাদের বিভাগ শুধু নয়, আমি এইভাবে বললাম আমার কথা, যে এরকম আমার মতো অনেক লোক আছেন যারা সমস্যার সমাধান করতে পারেন, সমাধান সম্পর্কে জানেন, সাহায্য করতে পারেন, কিন্তু দল তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেনি। ফলে ওই জায়গাগুলো এক একটা জ্বলন্ত চিতার মতো বা ফুটন্ত আগ্নেয়গিরি লাভার মতো টকবক করে ফুটছে। তো ওই নেতাকর্মীরা এখন যে ফুটছে এবং উল্লাস করছে, যেটি আওয়ামী লীগ জমানাতে শূন্য ছিল। তারা পালানোর জন্যই সবসময় ব্যস্ত ছিল। এখন তারা 3 হাতে, 4 হাতে, 5 হাতে মশাল নিয়ে তারা ঘুরছে। তো এই যে বিএনপির জন্য যে জটিলতাগুলো তৈরি হয়ে গেছে, এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন, কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী তারা বুঝতে পারছেন না। তারা মনে করছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাদের তালিকা করছে এবং যখন অপারেশন আনবে 10 মিনিট সময় তারা পাবে না, পালানোর সময় তারা পাবে না। এই জিনিসটি তাদের মাথার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, কিন্তু তাদের মাথার মধ্যে এটা ঢোকানো যাচ্ছে না। পুলিশ যে ওসি পুলিশ এখন আওয়ামী লীগের লোকদেরকে কীভাবে প্রাধান্য দিচ্ছে দেখেন। 15 বছর তারা কীভাবে সেলুট দিয়েছে, সেই লোকদেরকে, বড় বড় নেতাদেরকে এখন কীভাবে কোর্ট কাছারিতে হাজির করা হচ্ছে, লাথি, গুঁতো, কিল, ঘুষি, মানে জনগণের হাতে ছেড়ে দিয়ে ইচ্ছে করে এই কাজগুলো করানো হচ্ছে না, সেগুলো কিন্তু বলা যাচ্ছে না। তো একইভাবে পুলিশ যে নিশ্চুপ আছে, মিলিটারি যে নিশ্চুপ আছে, এবং তারা যে তৃণমূলে এই ধরনের কর্মকাণ্ড করতে প্রশ্রয় দিচ্ছে, মানে কুরবানির আগে যেভাবে পশুকে খুব সুন্দর করে খাওয়ানো হয়, গলায় ছুরি চালানোর আগে, ঠিক ওইরকম একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে। এবং সেই স্রোতে তারা গা ভাসে যে যার মতো করে ফেলেছে। এবং তার একটা নমুনা অতি সম্প্রতি দেখতে পেয়েছেন, যে উপদেষ্টা জনাব মাহফুজ তিনি বলেছেন যে এক চুল ছাড় দেওয়া হবে না, আমাদের সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রেডি, কারা চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, কারা কী কাজ করেছে, সব কিছু আমাদের হালনাগাদ করা আছে, এবং আমরা যে কোনো সময় অপারেশনে যাব। অর্থাৎ পুরো পরিস্থিতি ঠান্ডা করতে তাদের একটা সময়ও লাগবে না। ফলে কি হচ্ছে, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান যে বাধা, সেটি হলো এই যে নেতাকর্মীদের অবুঝ মন, নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল লোভ লালসা। উচ্ছৃঙ্খল বললাম এই কারণে যে কোনো মানুষই লোভ লালসার ঊর্ধ্বে নয়, প্রয়োজন এর জন্য সবাই সব কাজ করে, কিন্তু শৃঙ্খলতার মধ্যে থেকে, নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই কাজটি করলে
খুব বেশি সমালোচনা হয় না। কিন্তু এটি যখন বিশৃঙ্খল অরাজকতার মধ্যে এই ঘটনা ঘটে, নিজেরা বোমাবাজি করে, নিজেরা মারামারি করে, সেটা ঝুট নিয়ে হোক, বাজার ডাক নিয়ে হোক বা অন্য যেকোনো কর্মকাণ্ড নিয়ে হোক, এটি তখন দুর্গন্ধ ছড়াতে থাকে। সেই কাজটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা নির্বাচনের পথে। এর কারণ হলো নির্বাচন সম্পর্কে মানুষের যে আগ্রহ ছিল বা থাকে, এখন তারা বলছে যে নির্বাচন হলে তো এরাই আসবে, এরা তো এখন যে কাজ করছে এর 10 গুণ কাজ করবে, তো এদেরকে নিয়ে লাভটা কি? এই যে কথাগুলো তৈরি হচ্ছে, হঠাৎ করে কেন মানুষ এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য চাচ্ছে, এটা তো বিএনপির লোকজনদেরকে বুঝতে হবে। এটা কেবলই যে সাজানো নাটক বা ইউনূসপন্থীরা যে একটা ভাইব তুলছেন, এটা কেবলমাত্র সেই ঘটনা নয়। এর পেছনে গণতন্ত্র সম্পর্কে, আন্দোলন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, বিএনপি সম্পর্কে একটা যে নেতিবাচক আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেই সুযোগে মানুষ বলছে যে না, আমরা তো আওয়ামী লীগকে দেখলাম। আবার বিএনপি কি করবে না করবে, আমরা মনে করেছিলাম যে বিএনপি সে ২০০৬ থেকে আজ অবধি এত কষ্ট করেছে, তাদের হয়তো হুঁশ ফিরেছে, তারা হয়তো এই কাজ করবে না। ও মা, ওরা ১৫ বছরে যা কিছু করেছে, এরা তো সেই ৩-৪ মাসের মধ্যেই তার পুরোটাই কুল্লো খালাস করে দিয়েছে। তো কাজে এটা হবে না, এর চেয়ে যেভাবে আছে সেভাবেই চলুক না, দুবেলা কম খাবো কিন্তু ঝামেলা মুক্ত থাকবো। তো এই যে ভাইবটা তৈরি হচ্ছে, এটাই হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় বাধা। আর এটা দূর করার জন্য নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা, কমিটিগুলো নিয়ন্ত্রণ করা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মাঠ জরিপ করে যারা তাদের দলের নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া। আমি ঢাকার দুটো এলাকার কথা বলি, যেমন ধরুন ধানমন্ডি, নিউ মার্কেট, নীলক্ষেত, কলাবাগান, জিকাতলা, যে এলাকায় আমি বসবাস করি, এর সঙ্গে কাঁঠাল বাগান, হাতির ঝিল, হাতির ঝিল না, হাতির পুল। তো বসুন্ধরার সামনের যে সোনারগাঁ রোড আছে, সেখান থেকে শুরু করে একেবারে ৩২ নম্বর পর্যন্ত, ওখান থেকে সুবহানবাগ থেকে ২৭ নম্বর পর্যন্ত যান। মোহাম্মদপুরের আগে, মোহাম্মদপুর আলাদা এলাকা। তো এই যে বিশাল এলাকাতে কারা চাঁদাবাজি করছে, কারা মাস্তানি করছে, কারা গন্ডগোল করছে এবং ওই এলাকার মানুষের জীবন মানে কিভাবে তছনছ হয়ে গেছে এবং তারা কিভাবে লোক মুখে সবাই বলা বলি করছে, আগেই ভালো ছিলাম। এই বিষয়গুলো আপনি অবহেলা করতে পারেন না। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডি, সেখানে যদি এই অবস্থা হয় তো অন্য জায়গায় কি হবে? এরপর আরেকটা এলাকাতে আসেন, হাতির ঝিল, বেগুনবাড়ি, তেজগাঁ শিল্প এলাকা, গুলশান লিংক রোড হয়ে পুলিশ প্লাজার ওই জায়গা থেকে শুরু করে একেবারে সেই বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত, এর মধ্যে মগবাজার। এটা হলো একটা সন্ত্রাসের আঁকড়া এবং এখানে চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ, এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে হয় না। এর মধ্যে কারণ বাজার তো অবশ্যই আছে। দৈনিক ১০ কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এখান থেকে আদায় হতো, এই পুরো এলাকা থেকে, এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এখন সেই নিয়ন্ত্রণ, ডেইলি দৈনিক ১০ কোটি টাকার এই নিয়ন্ত্রণ কার হাতে, কাদের হাতে? তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে বলেন তো? ওই লোকগুলোকে যদি আবার মনোনয়ন দেওয়া হয়, ওই লোকগুলো যদি ভোট চাইতে যায়, ওই লোকগুলো যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, শহীদ জিয়ার আদর্শের কথা বলে, আপনার কি মনে হয় খুব সহজে এই নির্বাচনে যেভাবে বিএনপি আশা করছে আর এমনি লোকজন দলে দলে এসে ছিল পিটিয়ে দেবে? এই বিষয়গুলোর সুরাহা করতে হবে আগে। আর এগুলো যদি বিএনপি সুরাহা করতে না পারে, এই বাধাগুলোই নির্বাচনের পথকে পিচ্ছিল করবে, নির্বাচনের পথে এবং ক্ষমতা আসার পথে বাধা, পাহাড় সমান বাধা তৈরি করবে। এই গেল এক। ২ নম্বর হলো যে দলের সুপ্রিম নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব, প্রেসিডেন্ট হবেন যাকে বলা হয় বেগম খালেদা জিয়া। এইরকম একটা ভাইব প্রথম থেকে তোলা হচ্ছিল। তো জনাব রিজভী সাহেব বলেছেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত মতামত হতে পারে বা আবেগের বশবর্তী কেউ এই কথা বলতে পারে, কিন্তু
এই ব্যাপারে আমাদের দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এই কথা তিনি কেন বললেন? এই গেল এক। আর বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপি নেতাকর্মীরা কল্পনাই করতে পারে না। ভারতে যেমন দেখা গেল সোনিয়া গান্ধীর পরিবর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই মেনে নিয়েছে। এখানে ডক্টর মঈন খান, যদি মনমোহন সিংয়ের কথা চিন্তা করেন, মঈন খান প্রধানমন্ত্রী হতে পারেন। তারপরে আপনি যদি অন্য লোকের কথা চিন্তা করেন যে এর বাইরে মির্জা ফখরুল সাহেব হতে পারেন। কিন্তু সেই জায়গাগুলোতে যে বিরোধ, সেই জায়গাগুলোতে যে সম্ভাবনা, ভোটের মাঠকে শক্তিশালী, বা সালাউদ্দিন সাহেবও প্রধানমন্ত্রী হতে পারেন এখন যিনি আছেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, শারীরিকভাবে সক্ষম, চমৎকারভাবে কথা বলেন এবং খুব ভালো পড়াশোনা করেন। আমি তো তার কয়েকটি বক্তব্য দেখলাম। ভারতে যাওয়ার আগে তার যে বক্তব্যগুলো তিনি দিতেন প্রেসের মাধ্যমে, সেই সময়টিতে তিনি সমালোচনা হতো যে তিনি উত্তরাতে যেখানে থেকে এই বক্তব্যগুলো দিতেন, সেই তুলনায় ইদানিংকালে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি হাজার হাজার গুণ শ্রেষ্ঠতর, অনেক পরিকল্পিত, এবং এটার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট চিন্তা করেন, ধীর স্থিরভাবে দেন এবং পড়াশোনা করে তিনি এই কাজগুলো করেন। এবং বাস্তবিক অর্থে তার এই যে প্রেস ব্রিফিংগুলো আমি দেখছি, বিশেষ করে সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন, তারপরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করার পর তিনি তিনবার প্রেসের সামনে এসেছেন। তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে নিকট অতীতে আওয়ামী লীগ বিএনপির কেউ দিতে পারেননি, কেউ দিতে পারেন। ধরুন তাকেই আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, কিন্তু এটা আপনাকে আগে ঘোষণা দিতে হবে। তো আগে ঘোষণা দিলে সেই জিনিসটির এক ধরনের প্রতিক্রিয়া হবে এবং এটা বিএনপির জন্য ইতিবাচক হবে। আদারওয়াইজ বিএনপি 100% ধরে নেবে জনাব তারেক রহমান সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী। এটা হল বাস্তবতা। এখন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান সাহেবের যে একটা পোর্ট্রেট, সেই পোর্ট্রেটটা তো দেশ বিদেশে তৈরি করতে হবে। তাকে দেখে যেন মনে হয় তিনি দেশনায়ক, দেশের নায়ক। তাকে দেখে মনে হতে হবে যে তিনি যে প্রিন্স অফ বাংলাদেশ বা কিং অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তার কথাবার্তা, তার বন্ধুবান্ধব, তার আচরণ, তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সবই ওই পর্যায়ের হতে হবে। যেমন ধরুন ইমরান খান কিংবা ধরুন বেনজির ভুট্টো, আপনি তাদের পোর্ট্রেটগুলো আঁকার চেষ্টা করুন। কিন্তু দেখুন রাহুল গান্ধী এখনো পর্যন্ত তাকে কিন্তু দেখে প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, এখনো পর্যন্ত মনে হচ্ছে না, ফলে কংগ্রেস কিন্তু আগাতে পারছে না। এখন তারেক রহমান সাহেবের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী জনাব তারেক রহমান সাহেব কিনা, এবং তাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে এখন তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন তার 99.99% কর্মকাণ্ড তাকে বাদ দিতে হবে। তিনি হর রোজ ভিডিওতে কথা বলছেন দলীয় নেতাকর্মীর সঙ্গে। তিনি তৃণমূলের একেবারে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের সাথে কথাবার্তা বলছেন। এটি সংগঠন চালানোর জন্য ওকে আছে, ঠিক আছে, বা এটা চমক হতে পারে, ম্যাজিক হতে পারে, কিন্তু এটি মূলত বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাজ নয়। বিশাল একটা দল, তিনি কেন ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন? তিনি বড় জোর বিভাগীয় নেতাদের সঙ্গে কথা বলতে পারেন, সাংগঠনিক সম্পাদক পর্যায়ে লোকের সাথে কথা বলতে পারেন। তো তিনি যখন এরকম তৃণমূলে চলে যাচ্ছেন তখন লোকজন তাকে খুব সস্তা মনে করছে, অ্যাভেলেবল মনে করছে, আর তার যে প্রধানমন্ত্রী হিসেবে যে ভাবমূর্তি, ওই ভাবমূর্তিটাকে ছোট করে দিচ্ছে। এই জন্য দলীয় যে কর্মকাণ্ড তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে তার পোর্ট্রেট তৈরি করতে হবে। ইয়াস, হিজ প্রাইম মিনিস্টার। তার এই কর্মকাণ্ডগুলো তিনি যেগুলো করছেন অ্যাভেলেবল, সেগুলো দরকার নেই। তিনি শুধু সিদ্ধান্ত দিবেন, পলিসি দেবেন, এবং যারা পলিসি মেকার তিনি কেবল তাদের সাথে বৈঠক করবেন। এমনকি কার্যনির্বাহী বৈঠকেও তার উপস্থিতিটা আমার কাছে প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে উল্লেখযোগ্য মনে হচ্ছে না। তার বৈঠক
সর্বোচ্চ প্রেসিডিয়াম মেম্বার যারা রয়েছেন, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটিকে বলা হয়, তো তাদের সঙ্গে তার বৈঠক হতে পারে। বড়জোর যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হতে পারে। আর মাঝে মধ্যে পাবলিক অ্যাড্রেস হতে পারে। এর বাইরে এভরিডে ৪-৫ জন ৪-৫টা মিটিং করা, বৈঠক করা, কথাবার্তা বলা, এটাকে প্রধানমন্ত্রীর পোর্ট্রেট থেকে তাকে নামিয়ে আনা হচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটা, এটা আমি শুধু বললাম, ইঙ্গিত দিলাম, এটা স্বাভাবিক নেই, এটা রিভার্স অবস্থায় আছে, এটাকে ঠিক করতে হবে। ৩ নম্বর হলো যে জামাতের সাথে তার সম্পর্কটা একেবারে অ্যাসার্টেন করতে হবে। জামাতের মধ্য থেকে যে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল, এই দূরত্বের কারণে ভারত এবং আমেরিকা এগিয়ে এসেছিল। তারা সম্পর্ক করেনি, কিন্তু তারা অপেক্ষা করছিল যে ঠিক আছে, তারা যদি ক্ষমতা আসে আমরা মেনে নেব। কিন্তু যেই মুহূর্তে জামাতের আমিরের সঙ্গে তাদের একটা লন্ডনে বৈঠক হলো, ওই মুহূর্তের মধ্যে পশ্চিমাদের যে সেই যে অতীতকালের আনসারুল্লাহ বাংলা টিম, বাংলা ভাই, তারপরে শেষে রমনার বটমূলে সেই উদিসির অনুষ্ঠানে হামলা, সারা দেশে একসঙ্গে বিচারালয়গুলোতে বোমা হামলা, জামাত বিএনপির সরকারের সেই সময়টাতে জঙ্গিবাদ, এই টোটাল জিনিসগুলো আবার সামনে চলে আসছে। সামনে চলে আসার পরে পশ্চিমারা আমরা তাদেরকে যত মনে করি এত বুঝে, আসলে তারা আমাদের চাইতেও বেশি গুজবে বিশ্বাস করে। তারা কান কথা বেশি শুনে। তাদের দেখে মনে হয় যে তারা সব কিছু ম্যাটিকুলাসলি করে। নট লাইক দ্যাট। আপনি চিন্তা করেন যে তারা মনে করে যে, এখনও তারা মনে করে পশ্চিমারা যে দালাই লামাকে দিয়ে তারা চীনে পৃথক একটি রাষ্ট্র গঠন করতে পারে। বোকার স্বর্গে মানে তারা এখনও হরমুজ প্রণালীর নিয়ে, তারপরে শেষে তাইওয়ান নিয়ে তাদের যে সিদ্ধান্ত, এটি বাস্তবসম্মত নয়। তারা এখনও সূচিকে ক্ষমতায় বসানোর জন্য নোবেল পুরস্কার দিয়েছে। সূচিকে, দালাই লামাকে নোবেল পুরস্কার দিয়েছে, তো সূচিকে নোবেল পুরস্কার দিয়েছে, তাকে এখন জেলখানায় আটকা রাখা হয়েছে। সূচির জীবনটা শেষ। তাকে ক্ষমতায় বসানোর জন্য দরকার হলে মায়ানমারকে টুকরা টুকরা করে দেবে, যুদ্ধ লাগিয়ে দেবে। এখন যে যুদ্ধ চলছে এটাকে আরও জটিল করবে। এটা মায়ানমারের এই অঞ্চলের রাজনীতিতে বাস্তবসম্মত নয়। তারা পাকিস্তানে মালালা ইউসুফজাই, তাকে ভবিষ্যৎ বেনজির ভুট্টো বানানোর জন্য প্ল্যান করে বসে আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বাংলাদেশকে আগামী ২০ বছর তারা একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছে। ফলে পশ্চিমাদের আপনি সব জিনিসগুলো বাস্তবসম্মত না, এই জায়গাগুলো বিএনপিকে বুঝতে হবে, এবং সেখানে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা বিএনপির লোকজন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইটস নট সো ইজি। এই বিষয়গুলো যদি বিএনপি শোনেন, অনুধাবন করেন, গ্রহণ করেন, হয়তো তাদের কোনো উপকার হলেও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।